তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি ক্লাস 8-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হয় আর কি কোথা থেকে বলো তো? এটা কিন্তু সমাচার দর্পণ, দিগদর্শন, তোমার হলো বেঙ্গল গেজেট না সঞ্জীবনী পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হতো? এটা তোমার হবে সঞ্জীবনী পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়। কবে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারিয়েছিল? এটা তোমার কিন্তু 1813 সালে একচেটিয়াভাবে ব্যবসা বাণিজ্যের অধিকার হারিয়েছিল। ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? এটা সবাই জানো যে রিসোরায় চালু হয়েছিল। নীলবিদ্রোহের প্রতি সহানুভূতি কে দেখিয়েছিলেন? এটা কিন্তু তোমার লং সাহেব দেখেছিল, রেভারেন্ড জেমস লং। এটা কিন্তু তোমার সেন্ট পলস এর তোমার প্রাক্তন অধ্যক্ষ ছিল। আত্মীয় সভা, এই রেভারেন্ড জেমস লং কিন্তু নীলবিদ্রোহের তোমার নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের যে প্রকাশকও কিন্তু ছিল রেভারেন্ড জেমস লং। এর কারণে কিন্তু রেভারেন্ড জেমস লংয়ের কিন্তু জেলও হয়েছিল এবং 1000 টাকা পর্যন্ত জরিমানা হয়েছিল, যদিও সেই জরিমানা কিন্তু তোমার কালীপ্রসন্ন সিংহ মিটিয়ে দিয়েছিল। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় আর কে প্রতিষ্ঠা করে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন তোমার রাজা রামমোহন রায়। 1815 সালে কিন্তু এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মহল কথাটির অর্থ কী বলতো? মহল বলতে আমরা বুঝি যে কয়েকটা গ্রামের সমষ্টি। কী বুঝি? কয়েকটা গ্রামের সমষ্টিকেই কিন্তু মহল বলা হয়। ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন হাজি শরীয়ত উল্লাহ। কে গড়ে তুলেছিল? হাজি শরীয়ত উল্লাহ। ঠিক আছে। মাদ্রাজ প্রেসিডেন্সি কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে শুরু হয়েছিল বীরেশলিঙ্গম পান্তুলুর তোমার কিন্তু নেতৃত্বে কিন্তু বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন বলো তো? এটা কিন্তু তোমার জ্যোতিরাও ফুলে হবে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয় বলো তো? সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এবার আমাদের দুইয়ের প্রশ্নগুলো আছে, দুইয়ের প্রশ্নগুলো আমরা পিডিএফ থেকে দেখব। ঠিক আছে। সূর্যাস্তায়ন কি? সূর্যাস্তায়ন ছিল 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব যদি কোম্পানিকে জমা দিতে না পারে, তাহলে জমিদারের জমিদারিত্ব হাতছাড়া হতে হতো। কোম্পানির এই রাজস্ব আদায়ের এই নিয়মকেই কিন্তু বলা হতো সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমির যে অধিকার তা কিন্তু জমিদারের হাতে থাকলেও বাস্তবে জমির সমস্ত মালিকানা, চূড়ান্ত মালিকানা কিন্তু কোম্পানির হাতেই থাকতো। এবং কোম্পানির জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই এর নাম কিন্তু ছিল সূর্যাস্ত আইন চালু করেছিল। ঠিক আছে। অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়ন কথাটির অর্থ শিল্পের অবক্ষয়। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে কোম্পানি কুটির শিল্প ও হস্তশিল্পের ক্রমাবনতি দেখা দেয়। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে এবং অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। এর ফলে ইংল্যান্ডে উৎপাদিত পণ্যে বাজার ভরে যায় এবং এই অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্পগুলি ধ্বংস হয়ে যায়। ভারতীয় শিল্পের এই অবক্ষয়ই কিন্তু অবশিল্পায়ন নামে পরিচিত। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা কী বলেছে? কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা কেন বলা হতো? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত সমস্ত সময়কাল ব্রিটিশ সরকারের কাছে এই নিবেদন নীতির মাধ্যমে দাবি দেওয়া আদায়ের পক্ষপাতী ছিল। এই সময়কাল কংগ্রেসের আদি পর্ব বা নরমপন্থী পর্ব বলা হয়। আর এই 3 দিনের তামাশা কেন বলা হচ্ছে? কারণ কি, কংগ্রেসের আদি পর্বে উচ্চবর্গীয় প্রতিনিধিরা 3 দিনের অধিবেশনগুলিতে নানান রকম বক্তব্য ও প্রস্তাব পেশ করতেন, কিন্তু সারা বছর ধরে এই সব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো কোনো উদ্যোগ দেখা দিত না এবং কংগ্রেসের অধিকাংশ নেতৃবৃন্দই নিজেদের ব্যক্তিগত পেশা নিয়ে ব্যস্ত থাকতেন। সারা বছর ধরে সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার মতো তাদের কোনো মানসিকতা ছিল না। অর্থাৎ কংগ্রেসের কাজ কেবলমাত্র 3 দিনের বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে বলতেন 3 দিনের তামাশা। ঠিক আছে। রায়তওয়ারি বন্দোবস্ত দ্বারা কৃষকদের উন্নতি কেন হয়নি? রায়তওয়ারি বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমির মালিকানা কিন্তু পেত না। কৃষক ছিল কোম্পানির ভাড়াটে চাষি মাত্র। এই ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল। সরকারি রাজস্ব কর্মচারীরা অত্যাচার করত। এমনকি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার কিন্তু কোনো রদবদল করা হতো না। বন্দোবস্তে 20 থেকে 30 বছরের জন্য মেয়াদি সত্ত্ব দেওয়া হতো, স্থায়ী সত্ত্ব কিন্তু দেওয়া হয়নি। কৃষকরা জানতো যে নির্দিষ্ট সময়ে রাজস্ব না দিতে পারলে জমি থেকে তাদের উচ্ছেদ করে সেই জমি অন্য কৃষকের হস্তান্তর করা হবে। তাই কৃষকের স্বার্থে যেটি ছিল না। এবার সরকারের লাভ ছিল এই ব্যবস্থার কিন্তু অন্যতম লক্ষ্য। তাই এই ব্যবস্থার দ্বারা কৃষকের কিন্তু উন্নতি হয়নি। এবার ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কেন বলা হতো? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে ভারত
পয়েন্ট করলা। এবার ভারত ছিল ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে প্রধান উপনিবেশ। এই উপনিবেশ হিসাবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটিশদের স্বার্থে পরিচালিত, যথা 1857 সালে বিদ্রোহের পর ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতের সম্পদ ব্যবহার করা হয়। ভারতে ব্রিটিশ পণ্যের উন্মুক্ত বাজার হিসেবে ব্যবহার করা হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরির সুতির কাপড়ের 85% কিন্তু কাপড় বিক্রি করা হতো কিন্তু ভারতেই। ভারতে এই রেলগাড়ি ও রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় তোমার 17% লোহা ও ইস্পাত কিন্তু আসতো ব্রিটেন থেকে। এইভাবে ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে সবচেয়ে দামি রত্নে পরিণত হয়েছিল, তাই ভারতকে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। ঠিক আছে, তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন? বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতা মীর নিসার আলী তিতুমির দরিদ্র মুসলমানদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। নির্যাতিত হিন্দুরা তাদের সঙ্গে যোগ দেয় এবং নিজেকে বাদশাহ হিসাবে ঘোষণা করে নারকেলবেড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে এবং বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমিদার, অত্যাচারী, নীলকর ও কোম্পানির অপশাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। ঠিক আছে, এবার ভারতের সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কেমন ছিল বলতো? এখানে দেখো 19 শতকে ইংরেজ শাসিত মূলত 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। একটা তোমার বাংলায় ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে তোমার হলো উত্তর পশ্চিম ভারতে মহলওয়ারি বন্দোবস্ত, এবার দক্ষিণ ভারতে তোমার রায়তওয়ারি বন্দোবস্ত। আর 19 শতকে গ্রামীণ অর্থনীতির ওপরে এই ভূমি রাজস্ব নীতির কিন্তু যথেষ্ট প্রভাব কিন্তু সুদূরপ্রসারী ছিল। এর প্রভাবগুলো তোমরা দেখবা, প্রভাবগুলো তোমরা লিখবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, এবার তোমাদের মহাজনদের প্রভাব বৃদ্ধি, তারপরে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, এগুলো তোমরা কিন্তু পয়েন্ট হিসাবে তোমরা তুলবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার কিন্তু তোমরা পাবে। এবার দেখো তারপরে কি আছে, যে ঔপনিবেশিক শাসনাধীনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণমূলক ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো একদিকে যেমন যোগ্য মানুষের মধ্যে সামাজিক ব্যবধান সৃষ্টি করেছিল, আবার অন্যদিকে তোমার হলো পারস্পরিক তোমার দ্বন্দ্বও সৃষ্টি করেছিল। এবার পারস্পরিক সহযোগিতার পরিবর্তে কিন্তু তোমার একটা দ্বন্দ্বের আবহাওয়া তৈরি করেছিল। এবার তারপরে কোশ্চেন বলেছে সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমরা জানি যে তোমার শিক্ষা সংস্কারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার সেই ভূমিকাগুলো দেখো, যে বিধবা বিবাহ তিনি প্রবর্তন করে। এবার বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত তা তিনি তোমার হলো প্রমাণ করার জন্য পরাশর সংহিতা থেকে শ্লোক উল্লেখ করেছিল। তারপরে বহু বিবাহের বিরুদ্ধে তিনি তোমার আওয়াজ তুলেছিল। বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য তিনি কিন্তু লেখালেখি থেকে শুরু করে এবং তোমার হলো তার উদ্যোগেই কিন্তু বাল্যবিবাহ অনেকাংশে হ্রাস পেয়েছিল। এবার তারপরে দেখো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন স্মরণীয় হয়ে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী। এবার নারী শিক্ষা প্রসারে তিনি কিন্তু যথেষ্ট ভূমিকা লাভ করে, জনশিক্ষা প্রসারে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাঠ্য বই, তিনি কিন্তু প্রচুর পাঠ্য বই রচনা করেছিলেন। এবং তোমরা যেটা জানোই যে তোমার বর্ণপরিচয় কিন্তু তারই লেখা। তারপরে তোমার হলো বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যথেষ্টই অবদান রেখেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে। তোমরা অবশ্যই কিন্তু এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবে।